যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করব সেনাপ্রধান। সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা নাট্য নির্মাতা রিঙ্কু। ট্রাম্পকে হত্যা পরিকল্পনা নিয়ে চিরকুট লিখেছিলেন হামলাকারী। সৃজিত মিথিলার দাম্পত্যে আবারও বিচ্ছেদের গুঞ্জন। ভ্যালেন্টিয়ার জয়ীর নাম ফাঁস। এবং মায়ামি ছাড়তে পারেন মেসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিতে শাওন তালুকদার নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 164 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার নিহতের খালাতো ভাই মোহাম্মদ আব্দুল হালিম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে এ মামলার আবেদন করেন। এতে আসামি হিসেবে 164 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে নাকি তা তদন্ত করে যাত্রাবাড়ি থানা পুলিশকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক প্রধান কর্মকর্তা হারুনুর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ। মামলা সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট দুপুরে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ি থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোডের সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় এই মামলা দায়ের হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দেন তিনি। রয়টার্সের ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনা সদস্যরা আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে একপাশে দাঁড়িয়ে ভারতে পালিয়ে যাওয়া 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার ভাগ্য সিল করে দিয়েছেন। সোমবার রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান। তিনি জানান, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়া তার লক্ষ্য। সেনাপ্রধান আরও বলেন, আমি তার পাশে দাঁড়াবো যাই ঘটুক না কেন, যাতে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন। রয়টার্সের এই সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনূস 170 মিলিয়ন মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে আমরা একসঙ্গে কাজ করতে পারবো, আমাদের ব্যর্থতার কোনো কারণ নেই। ওয়াকারুজ্জামান রয়টার্সকে বলেন, আমি এমন কিছু করব না যা আমার সংস্থার জন্য ক্ষতিকর হবে। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে শেয়ার দরে কারসাজি করার কারণে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসি 923তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিএসইসি। এতে জানানো হয়, শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মোহাম্মদ আবুল খায়েরকে 25 লাখ টাকা, সাকিব আল হাসানকে 50 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ টাকা, মোনার্ক মার্টকে 1 লাখ টাকা, আবুল কালাম মাতব্বরকে 10 লাখ টাকা, লাভা ইলেকট্রোডার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে 1 লাখ টাকা এবং মোহাম্মদ জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক শরীফুল ইসলাম তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব জাতীয় পরিচয়পত্রের বিপরীতে দেশে আর কোনো সুযোগ সুবিধা পাবেন না তারা। ইসির পক্ষ থেকে গত জুন মাসে হারিস আহমেদ ও তোফায়েল আহমেদের ভুয়া এনআইডির বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে আজ তাদের করা 4টি ভুয়া এনআইডি বাতিল করা হলো। জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে এনআইডি তৈরি করা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা অনধিক 20,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। জালিয়াতি প্রমাণিত হলে 7 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে। প্রসঙ্গত, এর আগেও হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ সম্পর্কে ভুয়া তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ ওঠে। তাদের স্ত্রীরাও একই ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ প্রসঙ্গ। জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। তাকে গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার রিঙ্কু ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। মঙ্গলবার গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাফাত মজুমদার রিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি তৌহিদ। এর আগে গতকাল সোমবার রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে রিঙ্কুকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই নাট্য নির্মাতার গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন সহকর্মীরা। সেই তালিকায় রয়েছেন আরেক নাট্য নির্মাতা সাইফুল হাফিজ খান।
নির্মাতা জানান, আচমকা এই ঘটনা কেন ঘটলো, এর পেছনে কি কারণ থাকতে পারে তা এখনো জানা যায়নি। আনুমানিক রাত 12টার দিকে এক ফোন কলে বিষয়টি জানতে পারেন তিনি। এরপর খোঁজ নিলেও তেমন কোনো তথ্য জানতে না পাওয়ায় তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান এই নির্মাতা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। দুই মাসের ব্যবধানে দুইবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহে রায়ান ওয়েসলি রুথ নামে 58 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কয়েক মাস আগে ট্রাম্পকে হত্যা করার ইচ্ছার কথা জানিয়ে একটি চিরকুট লিখেছিলেন রুথ। সোমবার মার্কিন ফেডারেল আদালতে কৌঁসুলিদের দাখিল করা নথিতে এ তথ্য জানা যায়। ওই চিরকুটে সন্দেহভাজন বন্দুকধারী রুথ ট্রাম্পের ওপর হামলার পরিকল্পনার কথা স্বীকার করার পাশাপাশি চেষ্টায় ব্যর্থ হওয়ার বিষয়টি অনুমান করেছিলেন। পাম বিচে গত 15 সেপ্টেম্বর নিজের মাঠে ট্রাম্প গলফ খেলছিলেন। সেখান থেকে কয়েকশো গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ওঁত পেতেছিলেন হামলাকারী। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দেখতে পেয়ে গুলি চালালে পালিয়ে যান তিনি। পরবর্তীতে কাছাকাছি একটি এলাকা থেকে হামলাকারী রুথ গ্রেফতার হন। এরপর তদন্তকারীরা তার এক বন্ধুর বাড়িতে চিরকুটটি খুঁজে পায়। চিরকুটে লেখা ছিল, এ কাজ শেষ করার দায়িত্ব এখন তোমাদের ওপর। এ কাজ যে সম্পন্ন করতে পারবে তাকে আমি $1,50,000 পুরস্কার দেব। ওই চিঠিতে রুথ এটাও লিখেছিলেন যে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প যোগ্য নন। ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানোর কয়েক মাস আগে চিরকুটটি ওই বাড়িতে ফেলে রাখা হয়েছিল। এ থেকে ধারণা করা হচ্ছে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল অনেক আগেই। গ্রেফতার রায়ান ওয়েসলি রুথের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত 2টি মামলা করা হয়েছে। এর একটিতে তার সর্বোচ্চ 15 বছরের সাজা হতে পারে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের জয় চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার পেনসিলভেনিয়ার পশ্চিমে এক সমাবেশে এই কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি জেলেনস্কি ইতিহাসের সেরা সেলসম্যান। প্রতিবার তিনি আমাদের দেশে আসেন এবং $60 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে ফিরে যান। তাই তিনি চান তারা এই নির্বাচনে জিতুক, কিন্তু আমি ভিন্নভাবে কাজ করব। আমি শান্তি স্থাপন করব। তবে ট্রাম্প এমনটা দাবি করলেও তার মিত্ররা কিন্তু ভিন্ন কথা বলছেন। তাদের দাবি কামলা হ্যারিস নয়, বরং প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে পেতে আগ্রহী ইউক্রেন। কেননা তিনি একমাত্র এই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। কেবল তারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দর কষাকষির যোগ্যতা আছে। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি বা হ্যারিসের প্রচার দল থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলেনস্কি বর্তমানে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। সোমবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দৃঢ় পদক্ষেপের ফলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ আগামী বছর শেষ হতে পারে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন।
ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস প্রশাসন ক্লাইমেট সপ্তাহের উদ্বোধন করেছেন, যেখানে তার প্রশাসন বাইডেন হ্যারিস প্রশাসনের দ্বিদলীয় অবকাঠামো আইনের অধীনে আরও $260 মিলিয়ন অনুদান জিতেছে। এই অনুদান নিউ ইয়র্ক সিটির গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যবহৃত হবে, যেমন ব্রুকলিন মেরিন টার্মিনালকে আধুনিক সমুদ্র বন্দর এবং মিশ্র ব্যবহৃত সম্প্রদায়ে রূপান্তর করা হবে। ইনউডে 10th অ্যাভিনিউ বরাবর ম্যানহাটন ওয়াটারফ্রন্ট গ্রিনওয়ে নির্মাণ করা। মেয়র অ্যাডামস বলেন, আমরা আমাদের শহরের ভবিষ্যতে বিনিয়োগ করছি, যা 21 শতকের চাকরি এবং আধুনিক অবকাঠামো তৈরি করতে সাহায্য করবে। বাইডেন হ্যারিস প্রশাসনের সহযোগিতায় আমরা ব্রুকলিন মেরিন টার্মিনালকে একটি আধুনিক সমুদ্র বন্দর এবং মিশ্র ব্যবহৃত সম্প্রদায় কেন্দ্রে রূপান্তর করছি। ডেপুটি মেয়র মীরা জোশী জানান, নিউ ইয়র্ক সিটির অবকাঠামো উন্নয়নের জন্য এটি সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক অনুদান। আমাদের ফেডারেল অবকাঠামো টাস্ক ফোর্স 2022 সালের জানুয়ারি থেকে $1 বিলিয়ন বেশি অনুদান সংগ্রহ করেছে। এই দুই প্রকল্পের মাধ্যমে শহরের পরিবেশ বান্ধব এবং টেকসই অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি নৌকা থেকে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূলীয় এলাকায় ভাসমান একটি নৌকায় মরদেহগুলো পচা গলা অবস্থায় পাওয়া যায়। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালের উপকূলে একটি নৌকায় অন্তত 30টি পচনশীল মৃতদেহ পাওয়া গেছে বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক সামরিক বিবৃতি অনুসারে রাজধানী ডাকার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ভাসমান একটি নৌযানের বিষয়ে নৌবাহিনীকে জানানো হয়েছিল। তারা সোমবার সকালে কাছের ক্যানো বা পিরোগোটিকে বন্দরে নিয়ে আসে। বিবৃতিতে বলা হয়েছে, মৃতদেহগুলোর অতিমাত্রায় পচনের কারণে সেগুলো উদ্ধার, পরিচয় শনাক্তকরণ এবং স্থানান্তর কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে করা হচ্ছে। নিহতদের মৃতদেহগুলো কতটা পচনশীল ছিল তা বিবেচনা করে ধারণা করা হচ্ছে এসব অভিবাসীরা সম্ভবত আটলান্টিক মহাসাগরে অনেক দিন ধরে ভেসেছিল। নৌযানটি কখন এবং কোন স্থান থেকে যাত্রা শুরু করেছিল এবং কতজন যাত্রী তাতে ছিল
তা নির্ধারণের জন্য তদন্ত চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে। মূলত উন্নত জীবনের আশায় দেশটির উপকূলীয় এলাকা থেকে অভিবাসীদের বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার ঘটনায় সম্প্রতি বেড়েছে। সম্প্রতি হামলা পাল্টা হামলায় রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যেই হামলায় প্রায় 500 জন লেবানিজ মারা গেছেন। হামলার জবাবে পাল্টা হামলার হুমকি এসেছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। এই অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যে বিরাজ করছে উত্তেজনা। এই যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা জানিয়ে সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসরায়েল হিজবুল্লাহর পুরনো দ্বন্দ্বে যোগ দিতে ইরানকে উস্কানি দিয়ে মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় ইসরায়েল, এমন মন্তব্য করেছেন পেজেশকিয়ান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না, কারণ এর পরিণতি অপরিবর্তনীয় হবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা যুদ্ধ চাই না। ইসরায়েল এই সংঘাত সৃষ্টি করতে চায়। এছাড়াও পেজেশকিয়ান গাজায় ইসরায়েলের গণহত্যার কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলেছেন। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দুই বাংলার জনপ্রিয় তারকা সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্যে আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী 23 সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। সেদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছিলেন সৃজিত, তবে মিথিলার কাছ থেকে কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি। এ কারণেই নতুন করে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে। 4 বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় বসবাস শুরু করেন মিথিলা। তবে কিছুদিন পর মেয়েকে নিয়ে দেশে ফিরে আসেন তিনি এবং আইরাকে ভর্তি করান বাংলাদেশের একটি স্কুলে। কাজের সূত্রে মিথিলা কখনো তানজানিয়া আবার কখনো ইউরোপে থাকেন। এই দূরত্বের কারণেই তাদের দাম্পত্য নিয়ে নানা আলোচনা চলছে। বেশ কিছুদিন ধরেই মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছেন, যা গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। তবে সৃজিত বা মিথিলা কেউই এসব নিয়ে কোনো মন্তব্য করেননি। অতীতেও বিচ্ছেদের গুঞ্জন উঠলেও দুজনেই তা বরাবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ।
চলতি বছর ফুটবলারের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি'র দেওয়া হবে আগামী 28 অক্টোবর। আলোচনায় রয়েছেন রিয়ালের তারকা ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও ম্যান সিটি মিডফিল্ডার রুদ্রি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, ফ্রান্স ফুটবল ও উয়েফার যৌথ উদ্যোগে দেওয়া সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাচ্ছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। বিদায়ী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন এই ব্রাজিলিয়ান। এরই মধ্যে প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়াস। রিয়ালের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে ওই সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি'রের সোনালী বলটি 23 বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকার হাতে উঠতে চলেছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে। মার্কা জানিয়েছে, আগামী 30 অক্টোবর মাদ্রিদের গ্রান্ড ভিয়ার নাইকি তাদের স্টোর পুনরায় চালু করতে চলেছে। এতে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভিনিসিয়াস ও সোনালী রঙের থিম। সেই সঙ্গে গোল্ডেন বুট ইতোমধ্যেই তার জন্য প্রস্তুত করা হয়েছে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ইন্টার মায়ামির সঙ্গে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও তিনি হয়তো আরেক মৌসুম পর মেজর সকার লিগ ছেড়ে দিতে পারেন। 2023 সালে ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী মেসি। 2.5 বছরের চুক্তি থাকলেও আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে জানা গেছে, চুক্তি নবায়নের বিষয়ে এখনও ক্লাবের সঙ্গে কথা বলেননি তিনি। মেসির ফুটবল জীবন শুরু হয়েছিল আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে। ক্যারিয়ারের শেষে হয়তো সেই ক্লাবে ফিরে ক্যারিয়ার শেষ করতে পারেন মেসি। তবে 2026 সালের ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সে দেশের ফুটবল জনপ্রিয় করতে মেসির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে মেসির আগমনে মায়ামি ক্লাব ট্রফি জিতেছে এবং মেজর সকার লিগের দর্শক সংখ্যা ও স্পন্সরদের লাভ বেড়েছে। তাই বিশ্বকাপের আগে মেসি মায়ামি ছাড়লে মার্কিন ফুটবলের ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। মেসি 2016 সালে আর্জেন্টিনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে তখনকার দেশের পরিস্থিতি তাকে দ্বিধায় রেখেছিল। বর্তমানে আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, তবে মেসি এই বিষয়ে এখনো কিছু জানাননি। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করব, সেনাপ্রধান। সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা। হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা নাট্য নির্মাতা রিঙ্কু। ট্রাম্পকে হত্যা পরিকল্পনা নিয়ে চিরকুট লিখেছিলেন হামলাকারী। সৃজিত মিথিলার দাম্পত্যে আবারও বিচ্ছেদের গুঞ্জন। ব্যালন ডি'র জয়ীর নাম ফাঁস। এবং মায়ামি ছাড়তে পারেন মেসি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।